প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর যারা আজকে শুনতে আসছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে শুনতে আসছেন। বেসিক্যালি আমি নিজেকে পরিচয় দিতে পছন্দ করি ইতিহাস আর প্রত্নতত্ত্বের ছাত্র হিসেবে। আমরা যারা একটু কাজ কাম করার চেষ্টা করি, আমরা দেখি যে প্রতিনিয়ত আমরা বুঝতে পারি যে আমরা আসলে কত কিছু জানি না, এবং এই না জানাটাই হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা, যে আরো জানতে হবে। আজকের যে বই, এই বইয়ের নাম হলো বাঙালি মুসলমান প্রশ্ন। আমার মনে হয় যে আমাদের এই বিষয়টা বোঝা দরকার যে এই ধরনের একটা বই কেন লিখতে হইল বাংলাদেশে, যেখানে স্ট্যাটিস্টিক্যালি মোর দ্যান 90% মানুষ হলো মুসলমান, সেইখানে এইরকম একটা বই কেন লিখতে হবে। তো সেটা যদি আমরা বুঝতে চাই, লেখক কিন্তু এই বিষয়টা প্রাথমিক যে আলাপ আলোচনা সেখানে তিনি বলেছেন, সেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে কেন তিনি এই বইটি লিখলেন। এবং সেটা কিন্তু আমরা সবাই জানি যে কিভাবে ইসলামের যে সিম্বল, মুসলমানের যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলো ধারণ করার কারণে এই দেশে মুসলিম অধ্যুষিত হওয়ার পরেও মানুষকে কি ধরনের ট্রাবল ফেস করতে হয়েছে। আমি আপনার ইউকেতে ছিলাম, লন্ডনে ছিলাম। তো সেখানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ব, আমি জাহাঙ্গীরনগরের ছাত্র, তো সেখানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছোট ভাই, তার সাথে পরিচয় হইল। তো সে হলো আপনার তাবলিগ করে, ঠিক আছে, কিন্তু সে তাবলিগ করার আগে, সে ফিজিক্সের স্টুডেন্ট জাহাঙ্গীরনগরের, কিন্তু সে তাবলিগ করার আগে সে ছাত্র। এবং আপনার 2001 সালে যখন এই জোট সরকার আসলো, মানে বিএনপি জামাতের জোট সরকার আসলো, তখন সে ছাত্রলীগ থেকে, মানে জেনারেল প্যাটার্ন ছিল ছাত্রলীগ থেকে ছাত্রদলে চলে যাওয়া, কিন্তু সে ছাত্রদলে না গিয়ে সে তাবলিগে চলে যাওয়া। এনিওয়ে পরবর্তীতে সে এইভাবে সে পাশ করে বের হয়ে আসছে। বের হওয়ার পরে তার লেবাস, তার বেশভূষা, তার দাড়ি রেখে দিচ্ছে, সে ততদিনে মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, কিন্তু সে ফিজিক্সের একজন গ্রাজুয়েট। এবং সে কোথাও চাকরি পাচ্ছে না, কেউ তাকে চাকরি দিচ্ছে না। এবং সে একটা পর্যায়ে বুঝতে পারলো যে তার এই লেবাস এবং তার এই বেশভূষা, ও যখন বের হয়েছে তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না, তখন কিন্তু বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়। এবং এই পরিস্থিতিতে সে যাচ্ছে যেখানে যেখানে কোথাও তার চাকরি হচ্ছে না, এবং একাধিক জায়গা থেকে সে এই ধরনের ইয়ে পেল যে তোমার এই বেশভূষায় আমরা তোমাকে। এরপরে সে মাইগ্রেট করলো, ইউকেতে চলে গেল, এবং সেখানে সে এখন খুবই ভালো পজিশনে আছে, ঠিক আছে, প্রফেশনালি এবং ইকোনমিক্যালি এবং সোশ্যালি সব দিক থেকেই সে খুবই ভালো পজিশনে আছে। তো এই কথাটা এই জন্য বললাম যে আমাদের এইটা বোঝার একটা দরকার আছে যে কেন এই ধরনের বইটা আসলে লিখতে হয়েছে। আমরা যতটুকু জানি এই সমস্যাটা কিন্তু আরো অনেক গভীর, এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত আনএক্সপ্লোরড। এটা এক্সপ্লোর করা দরকার সোশ্যাল মিডিয়ায়। তো তার মানে কি যে মুসলমানিত্ব নিয়ে, অর্থাৎ আমি মুসলমান, এই আত্মপরিচয় নিয়ে এখানে বেঁচে থাকাটা, এটাকে প্রবলেমেটিক করে ফেলা হয়েছে। এখন কেন এবং কিভাবে এই প্রবলেমটা তৈরি হলো, সেটা যদি আমরা হিস্টোরিসাইজেশন, ঐতিহাসিক কথা, তাহলে আমরা দেখতে পাই যে এটার শুরু একেবারে যখন শুরু হলো, এটা হলো ব্রিটিশরা যখন ভারতে, বিশেষ করে বাংলায়, তারা যখন সিরাজউদ্দৌলাকে সরিয়ে দিল, এবং 1784 সালটা খুবই সিগনিফিক্যান্ট। 1784 সালে কলকাতা হাইকোর্টের বিচারক স্যার উইলিয়াম জোন্স, তিনি একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন, এটার নাম হলো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। টার্গেট হলো বাংলার ইতিহাস, তারপরে জনগণ, তাদের যে সংস্কৃতি, এই সব কিছুকে অধ্যয়ন করা। পরবর্তীতে এটা কিন্তু
পুরো আপনার দক্ষিণ এশিয়ার মানুষের ইতিহাস, সংস্কৃতি, এই সব কিছু নিয়ে কিন্তু তারা কাজ করেছে। উইলিয়াম জোন্স ছিলেন, তাকে বলা হতো যে ল্যাঙ্গুয়েজ প্রভিন্স, মানে ভাষার বিস্ময়। উনি অক্সফোর্ড থেকে গ্রাজুয়েশন করেছিলেন এবং সেই সময় উনি ইন্দো এশিয়ান ভাষাগোষ্ঠী প্রায় 9টা প্রাচীন ভাষা তিনি জানতেন এবং তিনি প্রথম এইটা রুল আউট করলেন যে মুসলমানরা হচ্ছে বহিরাগত আর হিন্দু, অর্থাৎ হিন্দু টার্মটা নিয়ে আমার একটু প্রবলেম আছে, আমি বলবো আপনাকে পরে, এখন আপাতত বোঝার জন্য হিন্দু বলতেছে। তো এই হিন্দু আর হইল ব্রিটিশ, এদের যে ভাষা, অর্থাৎ হিন্দুদের ভাষাটা হইল, ধর্মীয় ভাষাটা হইল সংস্কৃত, সংস্কৃত আর হলো এই কি বলে আপনার ইংরেজি, এই দুইটা ভাষা উৎপত্তি লাভ করেছে ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠী থেকে এবং এরা ভাই ভাই। আর মুসলমানরা হচ্ছে এরা বহিরাগত, সো তারা হলো এখানকার উৎপীড়ক এবং তারা এখানে শাসনের সম্পদ করছে। তার মানে কি, ইংরেজদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ওই সময় হিন্দুদের সাপোর্ট, যেহেতু তারা মুসলমানদের কাছে এই ক্ষমতা নিয়ে নিয়েছে, মুসলমানরা ইমিডিয়েট তাদের শত্রু, ফলে তারা এই যে একটা ন্যারেটিভ তৈরি করবে। সোফা আমি যদি ভুল না করে থাকি তাহলে ন্যারেটিভ নির্মাণ, এই যে মানুষকে শোষণ করা, প্রান্তিকীকরণ করা, খুব সম্ভবত এটা শুরু এটাই হতে পারে, এটা আমার ধারণা আর কি, হয়তো আরো ইনফরমেশন পাইলে সেটা বোঝা যাবে। এই যে শুরু হলো সেইটা কিন্তু পরবর্তীকালে অন্যান্য আরো ইংরেজ যারা ইতিহাসবিদ ছিলেন, স্টুয়ার্ট মিল থেকে শুরু করে আরো যারা ছিলেন সেই সময়ে এবং পরবর্তীকালে আপনার এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লোকজন, তারা যারা ওই সময়ে ব্রিটিশদের সুবিধা হয়েছিল, ব্রিটিশরা আসার ফলে তারা সমাজে একটা অবস্থান তৈরি করে ফেলেছিলেন, তারা এই ন্যারেটিভটাকে ধারণ করে আরো সামনের দিকে এগিয়ে যায় এবং মুসলমান এইটা একটা মানে বাতিলের তালিকা, অর্থাৎ একটা খুবই বাজে একটা খারাপ মানুষ হিসাবে তারা পরিগণিত হয়। এবং আপনারা জানেন যে একটা বই লিখেছে ডব্লিউ হান্টার, দ্য ইন্ডিয়ান মুসলমান, এবং সেই বই পড়লে আপনি বুঝতে পারবেন যে ইংরেজরা মুসলমানদেরকে কিভাবে দেখতেছে। ঠিক আছে, মানে তারা জঙ্গি, এই যে জঙ্গির মূল কোথায় আপনি যান, ইন্ডিয়ান মুসলমান বই পড়েন এবং সেখানে দেখেন যে যারা স্বাধীনতাকামী মুসলিম তাদেরকে কিভাবে তারা জঙ্গি বলতেছে, তারা টেররিস্ট বলতেছে, সন্ত্রাসী বলতেছে। এই যে মুসলমানরা সন্ত্রাসী হইল, এই যে টেররিস্ট হইল, এটার উৎপত্তি কিন্তু সেখানে। এবং সেটাকে ধারণ করলো কারা? সেটাকে ধারণ করলো হচ্ছে আপনার এলিট হিন্দু। এই যে এলিট হিন্দু আমরা বলতেছি, এরা কি আসলে হিন্দু? তারা আসলে হিন্দু না। তারা আসলে কারা? কোন আইডিয়া আছে আপনাদের? ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট। তারা ছিল ব্রাহ্মণ এবং 1816 সালটা মনে রাখেন, 1816 এবং 1817 এই 2 বছর, এই 2টা বছর আমরা ইতিহাসে পাচ্ছি যে রামমোহন রায় তিনি প্রথম এই হিন্দু ধর্ম, হিন্দু এইটি তিনি ইম্পোজ করেন প্রথম। তার আগে হিন্দু ধর্ম বলে কিছু ছিল না। তাহলে কি ছিল? আসলে ছিল ব্রাহ্মণিকা রিলিজিয়ন। ইতিহাসে আমরা যেটা জানি সেটা হলো, আমরা যে সমস্ত প্রাচীন টেম্পল গুলো পাই যেগুলো আসলে রিলেটেড টু হিন্দুইজম, এগুলোকে আসলে ম্যাক্সিমামই ব্রাহ্মণিক্যাল টেম্পল হিসেবে করা হয়, হিন্দু না। তার মানে কি, যে যেখানে হিন্দুই নাই সেখানে আপনি হিন্দুকে টেনে নিয়ে আসতেছেন, এটা একটা প্রবলেম ইস্যু। 1, 2 হলো যে এই যে ব্রাহ্মণ, যেটাকে কেউ কেউ ব্রাহ্মণ্যবাদ করে, এইটার আরেকটা নাম আছে। সেই নামটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? এই বইতে আছে কিন্তু, হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদ, এইটা হইল এই হিন্দুত্ববাদ, অর্থাৎ ব্রাহ্মণিচর হিন্দুত্ববাদ, এরা হলো সমানুপাতিক। এই হিন্দুত্ববাদ বাংলায় আসছে যখন
তারও আগে এরা ছিল হচ্ছে কি ইন্দো ইউরোপিয়ান অর্থাৎ সংস্কৃত ভাষা, এরা সংস্কৃত ভাষায় কথা বলে। এই যে সংস্কৃত ভাষায় তারা কথা বলে, তারা তাদেরকে মনে করে আর্য। আর্য রক্ত হলো শ্রেষ্ঠ রক্ত, এবং আর্য বাইরে যারা আছে তারা হলো, তাদেরকে তারা কিভাবে ট্রিট করলো, তারা হলো বৈশ্য, শূদ্র, ঠিক আছে, অচ্যুত। এবং এই অচ্যুত কারা ছিল? এই অচ্যুত ছিল হচ্ছে বাংলার কৃষকরা, যারা এখানে আগের থেকেই বসবাস করত। অর্থাৎ এই যে ব্রাহ্মণরা, এই ব্রাহ্মণরা বাংলায় আসার আগে থেকেই একটা কৃষক সমাজ এখানে ছিল। সেই সমাজ এখানে তারা এখানে বসবাস করত। ওরা উত্তর ভারত থেকে বাংলা এসে তারা দেখলো যে এখানে অনার্য লোকজন বসবাস করতেছে, তাদের চেহারা কালো, তারা খাটো, তারা পাখির ভাষায় কথা বলে, ঠিক আছে, তাদের গা দিয়ে উৎকট গন্ধ বের হয়, এবং এরা নিচু কাজ করে, মানে খুবই নিচু কি বলে প্রফেশনে তারা 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 নিযুক্ত রয়েছে, ঠিক আছে। এরা কৃষি কাজ করে, ফসল ফলায়, তাদের সাথে এরা মেশা যাবে, ঠিক আছে। এই যে অনার্য গোষ্ঠী, এই যে অনার্য গোষ্ঠী পরবর্তীকালে এরাই বাংলা ভাষা। ফলে এই যে আজকে যে একটা ছেলে দাড়ি টুপি পরে চাকরি পায় না, তার শুরু কিন্তু এটা কিন্তু শুধু আমরা যদি বলি যে এটা ব্রিটিশ আমলে ঘটেছে, ব্যাপারটা তা না। ব্যাপারটা এটা না যে আওয়ামী লীগের গত 15 বছরে ঘটেছে, না, ব্যাপারটা এটা তা না। এটা আপনার বিএনপির আমলেও ছিল, যখন জামাত ইসলাম ক্ষমতায় তখনও এটা ছিল, যখন নিজামী মুজাহিদ বাংলাদেশের মন্ত্রী তখনও এটা ঘটেছে, আর তার আগে তো ঘটেছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের ইতিহাসের একেবারে গোড়া থেকে এই সমস্যাটা বিরাজমান, যেই সমস্যাটা বাঙালি মুসলমান গ্রন্থে এখন পর্যন্ত ইনক্লুড হয়নি। আমি মনে করি যে আমাদেরকে আসলে আরো গোড়ায় যেতে হবে, আমাদেরকে মূলে যেতে হবে, এই প্রবলেমগুলোকে বুঝতে হবে, ঠিক আছে। আরেকটা কথা আমি বলে রাখি যে হিন্দুত্ববাদ আর হিন্দু ধর্ম দুইটা কিন্তু দুই জিনিস। এই দুইটাকে গোলায় ফেলে কিন্তু আমাদের জন্য সমস্যা। বরঞ্চ যেই এই ব্রাহ্মণিজম বাদ দিয়ে যে হিন্দু ধর্ম, যে হিন্দু কমিউনিটি আর মুসলমান কমিউনিটি, এখানে কিন্তু আসলে খুব বেশি মানে যে বিরোধ নাই, আমাদের ভেতরে কিন্তু প্রচুর মানে যে সামঞ্জস্যতা আছে। এবং এটাকে আমি কিভাবে বলবো যে নৃতাত্ত্বিক ভাবে আমাদের অরিজিন সে, আমি যতটুকু বুঝি, ঠিক আছে, বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান একই জায়গা থেকে আসছে, তার রুট সেম। পরবর্তীকালে তারা বিশ্বাসের দিক থেকে তারা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, কিন্তু তাদের রুট সেম। মাত্র 5 মিনিট আছে, কথা তো শুরুই হলো না। এইটাই হলো সমস্যা, মানে যে এমন একটি ইস্যু, এমন একটা বিষয় যে কথা মানে যে শুরু করতে না করতে সময় শেষ। বলা উচিত, প্রচুর বলা উচিত, এজন্য আমি বলবো যে অডিয়েন্সও প্রচুর বলা উচিত। তো বিষয় হলো সেটা হলো যে দেখেন, আপনি যখন বাঙালি মুসলমান নিয়ে আলোচনা করবেন তখন কিন্তু ইস্যু হইলো দুইটা, একটা হলো বাঙালি আর একটা হলো মুসলমান, ঠিক আছে না। তো প্রথমে আগে আপনাদের তো ডিফাইন করতে হবে যে হুই ইজ বেঙ্গলি। তো আমাদের এখানে বই লেখা হয়েছে 1000 বছরের বাঙালি সংস্কৃতি, ঠিক আছে। যদিও আমি এই বইটাকে কোনো মূল্য দিতে চাই না, আমি 1 পাতা পড়ার পরে আমি আর এই বই পড়তে পারিনি, ঠিক আছে। কিন্তু মানে যে এত, আচ্ছা যাই হোক, বই আলোপ না যাই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বাঙালি কি? বাঙালি হইল যে যারা বাংলা ভাষায় কথা বলে, এটা একটা ভাষা গোষ্ঠী, ঠিক আছে। এইটা হলো একটা ভাষা গোষ্ঠী। তো এই যে ভাষা গোষ্ঠী, তারা কিভাবে বাঙালি হয়ে উঠল, এই বাংলা ভাষা কখন থেকে চালু হলো এখানে, সেটা আমাদের জানতে হবে। এবং আমরা যদি দেখি যে সবচেয়ে প্রাচীনতম এভিডেন্স যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চর্যাপদ। তো চর্যাপদের সময়কাল নিয়ে নানান ধরনের ডিবেট আছে। এটা আমরা যদি খুব আর্লিয়েস্ট ধরি তাহলে 1000 AD, ঠিক আছে, মানে 800, 900, 1000 AD এই সময়কালে, ঠিক আছে। অর্থাৎ আজকে থেকে 1000 বছর আগে ধরা যেতে পারে।
তার মানে সেই সময় থেকে আমরা পাচ্ছি এভিডেন্স গুলো। আর বাংলা, এইটার একেবারে বাংলা নামটা আপনার অথেন্টিক্যালি ইতিহাসে আসতেছে 1338 1354, ঠিক আছে। অর্থাৎ এই প্রথম আমরা জানতে পারলাম যে বাংলা, বাঙ্গালা, শাহি বাঙ্গালা, তার মানে কি বাংলা মানে যে এই যে বাংলা, বাংলা ভাষা এবং বাংলা ভাষার উৎকর্ষ এবং মুসলমানিত্ব, এটা কিন্তু কিভাবে চলছে, সমান্তরালে চলছে। এটা কিন্তু আলাদা কোনো বিষয় না। মানে বাংলা, বাংলা নামটাই আসছে মুসলমানদের হাতে। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে আপনাদেরকে, আপনার ভালো লাগতে পারে, মজা লাগতে পারে, এটা আমি কিন্তু কাউকে ছোট করার জন্য বলতেছি না। সেটা হচ্ছে যে এই যে বাঙালি জাতীয়বাদ, যেটা বাঙালি জাতি, যার ভিত্তিতে আসলে বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেল, তো বাঙালি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ কি আমাদের এখানে? প্রাণ পুরুষ তো শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমান কি? তার বাড়ি কোথায়? তার আদিবাসী বসতি কোথায়? তার আদি বসতি, তাদের যে ফ্যামিলি যে ইয়ে আছে, সেটা হলো তারা ইরাক থেকে আসছে, কয়েক পুরুষ আগে তারা ইরাক থেকে আসছে। তাহলে দেখেন, ইরাক থেকে আসা একটা পরিবার, তার উত্তর পুরুষ, সে হয়ে গেল কি বাঙালি, বাঙালি যে জাতীয়তাবাদ, তার প্রাণ পুরুষ। মানে তাকে কেন্দ্র করেই বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করা হচ্ছে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ভাইরাস ওনারা আসছেন কি বলে মিডল ইস্ট থেকে। তার মানে কি এইটা হলো, এই কথাটাকে এই জন্য বললাম যে এটা ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ বিকামিং বেঙ্গলি। মানে আমাদের বাঙালি হয়ে ওঠার প্রসেসটা কি, এবং এই বাঙালি কারা। এই বাঙালি কিন্তু সবাই এখানে যায় যে বাংলা ভাষায় কথা বলে, সেই বাঙালি হতে পারে। তাহলে যদি তাই হয়, তাহলে এই যে যেভাবে যেই ব্যাখ্যাগুলো আমরা সেই 200 বছর আগে যারা দিয়ে গিয়েছে, সেই ব্যাখ্যাগুলো কেন এখনো সারফেসে ঘোরাফেরা করছে? সেই ব্যাখ্যাগুলো কেন এখনো ন্যারেটিভ আকারে আমাদের ভিতরে বিভাজন তৈরি করছে? এইটার জন্য আমি যেটা মনে করি সেটা হলো যে গত, আমি যদি বলি 47 থেকে যদি আমি ধরি অ্যাটলিস্ট, অথবা তারও আগে থেকেও ধরতে পারে, যে এই বাঙালি মুসলমান অথবা এই অঞ্চলের আমাদের যে লেখাপড়া থেকে পিছিয়ে পড়ার যে ইস্যু আছে, সেটা একটা দায়ী। আবার আমরা লেখাপড়ার দিকে আমাদের এই বিষয়গুলোতে আসলে আমাদের গুরুত্ব কম, মানে ইতিহাসের এই চর্চাগুলোতে, এবং অনেক ইস্যু আছে। আমি তো এই বইটা একটা ক্লাসিক বই, এই জন্য বলবো যে এই বইতে এত চমৎকার করে কোশ্চিন করা হয়েছে যে বাঙালি মুসলমানদের সন্তানদের উচিত এই বইটা খুব ভালো করে পড়া, এবং যে কোশ্চিনগুলো এখানে আছে এগুলো নিয়ে এখন সামনে গবেষণা নিয়ে করা। তাহলে আমরা মাঠ থেকে ডাটা নিয়ে এসে আমরা কিন্তু আমাদের ইতিহাসের যে জায়গাগুলো এখনো গ্যাপ আছে, সেই গ্যাপগুলো আমরা পূরণ করতে পারি। আর কথা আসলে কিছুই বললাম না, হালকা একটু বলা হলো। তো যদি কোশ্চেন উত্তর এই মানে যে সেশনে আমরা যেহেতু 2টা চিঠি অলরেডি সিলিম আমাকে দিয়ে দিয়েছে, আর কন্টিনিউ করা ঠিক হবে না, তো কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।